হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে ভিডিও ফুটেজ সহকারে সত্য একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে। আর হ্যাঁ, বলে রাখি তোমাদের কালকে বড়দিন কেমন গেল। মানে আমাদের 25 ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। আশা করি সবাই খুব ভালো করেই আনন্দ করেছো, বেশি বেশি করে কেক খেয়েছো। কালকের দিনটা তোমাদের কাছ দিয়ে আমি ছুটি নিয়েছিলাম। সোনা কথা, বেঙ্গলি ব্লগার সোনা, কোনোটাতেই ভিডিও আমি দিতে পারিনি। তোমরা ভেবেছো ঘুরতে গেছি, তোমরা অনেকেই বলেছো তুমি আনন্দ করছো, ঘোরো, খুব ভালো একটা দিন ছুটি নিয়েছো, কিন্তু না, আমি ঘুরিনি, আমি বাড়িতেই ছিলাম। কারণ আমার মুখ দেখে বুঝতে পারবে কতটা ঠান্ডা লেগেছে। আমার এত ঠান্ডা লেগেছে, আমার এত শরীর খারাপ ছিল, এখনো পর্যন্ত আমার শরীরের অবস্থা একদম ভালো না, তোমরা বুঝতেই পারছো দেখে। আর কি বলবো, চলো ঘটনাটা বলি, সাথে থাকো। বলবো একটা করে লাইক করে দিও। আমি জানি অলরেডি করে দিয়েছো, তবুও আমার কাজ বলে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, পাশে থেকো। তো চলো ঘটনায় যাই। আচ্ছা, প্রথমেই বলি যে ঘটনাটা তোমাদের আজকে আমি শোনাবো, সেই ঘটনার ফুটেজও আমি তোমাদের প্রমাণ স্বরূপ দেখাবো। হ্যাঁ, তবে একটা কথা বলবো, যেই জায়গার ফুটেজ সেই জায়গার নামটা হাইড রাখতে বলা হয়েছে, তার জন্য হাইড রাখবো। কারণ ওখানটা খুবই ডেঞ্জার একটা রোড, হ্যাঁ, একটা রাস্তাকে কেন্দ্র করে ঘটনাটা এবার বলি। ওখানে ওই রাস্তাটাকে জুড়ে একটা দুটো না, বহু ঘটনা আছে, বহু ঘটনা। মানে যত বলা যায় ততই কম। আজকের ঘটনাটা আমাদের এক দাদাভাই পাঠান। দাদাভাইয়ের নাম হচ্ছে অরূপ সরকার। দাদাভাই বলেন আপনি আমার নাম বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু জায়গার নামটা হাইড রাখবেন। আচ্ছা, আমাদের অরূপ দাদাভাই বলেন আমাদের এখানে একটা রাস্তা আছে। যখন আমরা ছোট ছিলাম তার অনেক পূর্বে থেকেই ওই রাস্তাটা কিন্তু হন্টেড। আমাদের অরূপ দাদাভাই বলেন আমার ঠাকুরদা, আমার মা, আমার বাবা, সবার কাছেই আমরা শুনেছি ওই রাস্তাটাই গ্রামের লোকরা কিন্তু একটু এড়িয়ে চলে। বেসিক্যালি ওই দিকে না মানুষ যাতায়াতটাই কম করে। ওই রাস্তাটা এমনিতেই সবসময় শুনশান থাকে। দিনে বলো সন্ধ্যেবেলা তো মানে ভুল করেও মানুষ ওইদিকে যায় না, দিনের বেলাও মানুষ কিন্তু গুনে গুনে ওই দিক দিয়ে যাতায়াত করে। খুব কম সংখ্যক লোক যাদের এমার্জেন্সি থাকে, ধরো যেতেই হবে বা ওই দিক থেকে গেলে কারোর সুবিধা হবে, দিনের বেলা তারা যায়, দিনের বেলা তারাই যায়। এছাড়া ওখান থেকে কিন্তু কেউ যাওয়া আসা করে না। এবার ঘটনাটা বলি। আমাদের অরূপ দাদাভাই বলেন দীর্ঘ আমি 33 বছর ধরে শুনে আসছি ওই জায়গাটা খারাপ। 33 বছর ধরে। দাদাভাই বলেন আমার এখন বয়স হচ্ছে 42 বছর। আমার 33 বছরে যখন আমি ভালো বুঝতে পারি, যখন আমি সাইকেল চালাতাম, তখন আমাকে আমার যিনি ঠাকুরদা ছিলেন, আমার মা, আমাকে বলতেন বাবু ওই রাস্তাটাই যাবে না, ওইদিকে একদম সাইকেল নিয়ে যাবে না। আসলে আমরা সবাই জানি কি হয় বলতো, যখন আমরা বাচ্চা বয়স, ছোটবেলায় আমরা যখন সাইকেল শিখি বা ধরো একটা সাইকেল পেলাম, তখন আমরা রাস্তায় ঘুরতে থাকি, এদিক সেই দিক ওদিক আমরা যাতায়াত করতে থাকি, আমাদের ভালো লাগে। তো সেরকমই যখন আমাকে সাইকেল দেওয়া হয়, আমি যখন আস্তে আস্তে একটা একটা করে ক্লাসে পাস করে উঠছি, তখন আমাকে বাড়ি থেকে একটা সাইকেল দেওয়া হয়। তখন বলে দেওয়া হয় ওই রাস্তাটা যাবে না। ওই রাস্তায় অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমি এক এক করে বলবো। আমাদের অরূপ দাদাভাই বলেন আমার ঠাকুরদা একদিন ওই রাস্তা থেকে আসছেন। এবার ওই রাস্তাটা খারাপ সবাই জানে। এবার দেখো, একটা জায়গায় আমরা থাকি, খারাপ জানলেও মাঝে মধ্যে কোনো কাজের ক্ষেত্রে ওখান থেকে মানুষ হট করে যাতায়াত করে, কারণ একটু সুযোগ সুবিধা হয়, হয়তো ওই রাস্তা দিয়ে গেলে আমাদের যেখানে যাবার হয়তো একটু সুযোগ সুবিধা হবে, তার কারণে ওখান থেকে যাতায়াত করে। সেই রকমই প্রসঙ্গে আমার ঠাকুরদা ওখান থেকে একদিন দুপুরবেলা আসছিলেন। উনি ওই দিক দিয়ে যাননি, দুপুরবেলা ফিরছেন, বলছে তাড়াতাড়ি বাড়ি যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। আর ওখান থেকে আসলে আমাদের অরূপ দাদা ভাইয়ের যে বাড়ি আছে সেই বাড়িটা অনেক কাছে পড়ে। ওখান থেকে যেইটুনি আসলে একটু বাড়িটা কাছে পড়ে, আর সেদিন ঠাকুরদার প্রচণ্ড খিদে পায়। আমাদের অরূপ দাদাভাই বলেন আমার ঠাকুরদা ওই রাস্তা দিয়ে দুপুরবেলা 2-2:30 সময় সাইকেল নিয়ে ফিরছেন। পুরো রাস্তা ফাঁকা, চারপাশটা না
ধুধু করে, বাড়ি ঘর নেই সেরকম। তোমরা ফুটেজ দেখলে বুঝতে পারবে। ওই রাস্তা দিয়ে যখন আসছে তখন ঠাকুরদার নাম করে ঠাকুরদাকে কেউ ডাকছে। আমার ঠাকুরদার নাম হচ্ছে কালীচরণ। এ কালী, কালী, এ দাঁড়া, এরকম দুবার নাম ধরে ডাকে আর লাস্ট বার বলে দাঁড়া। আমার ঠাকুরদা খিদে পেয়েছে, এমনি তাড়াতাড়ি আসছে, সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ দাঁড়ানোর পর সাইকেল নিয়ে দাঁড়িয়ে সাইকেলের উপরেই বসে আছেন, কিন্তু পেছন দিকে একবার ঘুরে তাকান। তখন দেখছেন পেছনে একজন মহিলা, মানে কি বলবো আমি, আমাদের দাদাভাই বলছেন মহিলাটির পুরো চুলটা সামনে ফেলা, সাদা রঙের একটা শাড়ি পরা, শাড়িটা পুরো নোংরা শাড়ি পরা, চুলটা ছাড়া মাথা নিচু করে না, ঠিক পাকলিরা যেরকম ভাবে হাঁটে, একটা পা আগে আর একটা পা এরকম আগে আগে ফেলে, ঠিক পাকলিদের মতো ওরকম করে হাঁটছে। তখন আমার ঠাকুরদা বেগতিক তো বুঝতেই পেরেছে উনি একটা বয়োজ্যেষ্ঠ লোক, উনি তো আগাগোড়া সবকিছু জানেন। উনি সাইকেলটা নিয়ে কোনো রকমে প্যাটেল করে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসে। আর রাস্তাটা অনেকটা অনেকটা রাস্তা খারাপ, কিন্তু একটুখানি জায়গা না, ওই রাস্তাটাই পুরো হন্টেড। তো অনেকটা চালিয়ে আসার পর আগে দেখছে পুরো মাঝ রাস্তায় তিনখানা কুকুর, মাঝ রাস্তায় তিনখানা কুকুর একদম জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। মানে আমার ঠাকুরদা যেখান থেকে যাবে তিনখানা কুকুর। তো ঠাকুরদা তখন বেলটাকে বাজাতে থাকে, সাইকেলের বেল। সামনে যত আসছে দেখছে কুকুরগুলো তখন বেলের যখন শব্দ করছে সাইকেলের, তখন ঠাকুরদার দিকে ওই তিনখানা কুকুর এমন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, ঠাকুরদা দেখে রীতিমতো ভয় পায়, খুব ভয় পায়। ঠাকুরদা তখন ওদেরকে যাই সর সর সর, এখান থেকে সর বলে কোনো রকমে, তখন ঠাকুরদা একজনের পুরো কুকুরের অলরেডি, মানে কুকুরগুলো তো সরছে না, হাতটা কেঁপে গেছে। একটা সাইকেল, মানে সাইকেলের ঠিক কোনো একটা জায়গায় একটা কুকুরের গায়ে লাগে, লাগতে কুকুরটা ওখানে খুব চিৎকার করতে থাকে। তো ঠাকুরদার মনে একটা খারাপ লাগলো, কুকুরটাকে ধাক্কা মারলাম, বুঝতেই পারছো আগেকারের লোক। ঠাকুরদা তাও তাড়াতাড়ি বাড়ি চলে আসে, কারণ ঠাকুরদা বুঝতে পেরেছে আমার সাথে কিছু খারাপ ঘটবে। ঠাকুরদা যখন বাড়িতে আসে তখন উঠোনে সাইকেলটা রেখে দিয়ে তখন আমার ঠাকুমাকে বলছে যে তাড়াতাড়ি খেতে দাও, তো খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, এই খাবার চক্করে আজকে বড় দুর্ঘটনা ঘটে গেছে জানো। তখন আমার ঠাকুমা তড়িঘড়ি করে এসে বলছে আসো আসো, আমি ভাত বাড়ছি, আমিও খাইনি, কত দেরি হয়ে গেল বলো তো, প্রায় 3টে বাজতে যাচ্ছে, এত দেরি করে আসলে, চলো চলো দুজনে খাবো। যখন দুজনে খাবে তখন ঠাকুরদাকে ঠাকুমা বলছে কি হয়েছে গো, তুমি বলছিলে খাবার চক্করে তোমার একটা বিপদ হয়ে যেত। তখন তখন ঠাকুরদা বলছে জানো, আজকে ওই রাস্তা থেকে আসছিলাম, যেই রাস্তা থেকে আসাটা আমার উচিত হয়নি, আমি তো ওখান থেকে যাওয়া আসা করি না, ওখান থেকে আসছিলাম, আর বলো না, এরকম একজন মহিলাকে দেখেছি। এবার ওই মহিলাকে আমাদের গ্রামের বহু মানুষ কিন্তু দেখেছে, বহু মানুষ। তো আমার ঠাকুরদা এর আগে কোনোদিন দেখেনি, সবার মুখে শুনেছে, কিন্তু ঠাকুরদা সেদিন প্রথম দেখেছে। এটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ঠাকুরদার। ঠাকুমাকে বলে, তখন আমার ঠাকুমা বলে তুমি ওই রাস্তা দিয়ে কেন এসছো, তোমাকে বারবার করে বারণ করেছি না, হ্যাঁ তুমি ওই রাস্তা দিয়ে এসছো, তুমি জানো না ওই রাস্তা এর আগে কত কিছু হয়েছে। তখন আমার ঠাকুরদা বলল যে আমার ভুল হয়েছে, আসলে এত খিদে পেয়েছে, আজকে খিদেতে মাথা টাথা যন্ত্রণা করছিল, আর বেশি খিদে পেলে দেখবে মাথা গা কিন্তু ব্যথা করে। যাই হোক খাওয়া দাওয়া হয়ে যায়। খাবার পর আমার ঠাকুরদা প্রত্যেক দিন মানে বিকেল হলেই মাঠে, সামনে বাড়ির মাঠ রয়েছে, ওই মাঠে গিয়ে একটা জায়গায় সিমেন্টের একটা বসার জায়গা করা থাকতো রক মতো, ওখানে আমার ঠাকুরদা সাথে অনেকেই ওখানে তাস খেলতো, গল্প করতো, আবার দাবা খেলতো বসে। তো আমার ঠাকুরদা প্রত্যেক দিনের মতো ওরকম বিকেলে ঘুম থেকে উঠে যায়, ওখানে যখন বসে সবার সাথে খেলা করছে, তাস খেলছে, তখন আমার ঠাকুরদা হঠাৎ করে দুপুরের কথাটা শেয়ার করে, বলছে জানিস আজকে কি হয়েছে। সবাই বলছে কি হয়েছে রে কালী, কালী কি হয়েছে। বলছে আজকে যখন আমি আসছিলাম কাজ ফেরত, এটা অনেক আগেকারের কথা, কিন্তু আমাদের দাদাভাই বলেছেন অনেক আগে, তখন মানে আমাদের দাদাভাইয়ের মানে বাবাও হননি,
বুঝতে পারছো তোমরা, মানে কত বছর, মানে দাদু আর ঠাকুমা তখন পুরো ইয়ং, সবে সবে বিয়ে টিয়ে হয়েছে, সংসার করছে, তখন তখন কিন্তু আমাদের দাদা ভাইয়ের বাবা হয়নি। তখন বলছে, হ্যাঁ রে, ওই রাস্তাটায় কেন গেছিস, ওই রাস্তায় যাবি না, ওই রাস্তাটা না খুব খারাপ রাস্তা। তো বলছে যে সত্যি ওই রাস্তাটায় আমার যাওয়াটা উচিত হয়নি। তখন ওইখানে আর একজন বলছে, আর বলিস না, ভালো কথা বলেছিস, ওই রাস্তায় দুদিন আগে কি হয়েছে জানিস? বলছে কি? আর ওই রাস্তাটায় প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, প্রচণ্ড। আর এখনকার জেনারেশন তো জানো অতটা মানে না। এবার অনেকে আছে ধরো ওই যে জায়গাটা রাস্তাটা খারাপ, ওখানে কেউ ধরো ঘুরতে গেছে, এবার ধরো বাড়ির লোক বললো, জানিস তো আমাদের এখানে এরকম একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা এরকম এরকম ব্যাপার। এবার অনেকে কি করে বলো তো, আছে না বাইক নিয়ে, চল ওই রাস্তা খারাপ, চল ওখানেই যাব, ব্যাস গেল, হয়ে গেল, সর্বনাশ, এরকম অনেক হয়েছে। যাই হোক, তখন ঠাকুরদার সেই যে বন্ধু তখন বলে, জানিস কালী, ওই রাস্তায় যাবি না। আর ওই রাস্তায় বিশ্বাস করবি না, কিছুদিন আগে আমাদের এই গ্রামের এক চাষি ওখান থেকে আসছিল। চাষি যখন আসছে প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, আর ওই রাস্তা তো এমনিই ফাঁকা, দিনের বেলা লোক চলে না, সন্ধ্যাবেলা যে ও কি করতে আসছিল কে জানে। আর ওই চাষিটা খুব নেশা করে, একটু হালকা মানে নেশা করেছিল, ভ্যান চালিয়ে চালিয়ে গান করতে করতে চোখ ঢুলে যাচ্ছে নেশায়, তাল মাতাল হয়ে গান করতে করতে আসছে। বলছে অনেকটা আসার পর একটা শব্দ শুনতে পাচ্ছে, ভ্যানের মনে হচ্ছে পেছনে কেউ বসে আছে, একটু ভারী ভারী লাগছে। তখন ও তো জানে যে ওই রাস্তাটা খারাপ, তাও নেশার চোটে ওখান থেকে আসছে। বলছে পেছনে ভ্যানওয়ালা, তো যে ভ্যান চালাচ্ছে একটু নেশা করেছে, সে সন্ধেবেলা ওই রাস্তা দিয়ে আসছে, জানি না কেন, সবাই জানার পরে ওখান থেকে ও আসছে। ও এরকম করে গান করছে, আসল নেশার চোটে যেটা হয়। আর ওরকমই একটা মহিলা কণ্ঠে গুনগুন গুনগুন করে শব্দ, যেইটা একটা মহিলা কণ্ঠে ওই গুনগুন গুনগুন করে শব্দ, সেটা হচ্ছে ঠিক ওর ভ্যানের পেছন থেকেও আসছে। ভ্যানটা তখন ওর যখন ভাবছে কি হলো, এই তো গান তো আমি করছি, এখানে তো আশেপাশে কোনো মহিলা নেই আমার সাথে, তাহলে এরকম মহিলা কোথা থেকে ডাক, মানে মানে আওয়াজ আসছে গানের, এইটা যখন ভাবে, তখন কিন্তু মোটামুটি ওই যে চাষি, সেই চাষির কিন্তু অবস্থা খারাপ, ও নেশা টেশা সব পালিয়ে গেছে। তখন ওই চাষি বলছে কি ব্যাপার, মানে চাষা তো ভাবছে যে এরকম কি ব্যাপার, আমি তো একা একাই যাচ্ছি, মহিলার আওয়াজ। তখন বলছে আমি তো এই রাস্তা দিয়ে এসে মহা ভুল করেছি, আমার তো আসা উচিত হয়নি। আর ওই সময় বলছে ভ্যানটা ভারী হয়ে গেছে, মানে এত ভারী, সেই ভ্যান মানে টানা যাচ্ছে না, এত ভারী হয়ে গেছে, মনে হচ্ছে মানে ভ্যানের মতো ভর্তি 5-6 জন বসে রয়েছে, আর টানতে পারছে না। তখন কিন্তু যে ভ্যান নিয়ে আসছে চাষি ভাই, ওর কিন্তু ওই গুনগুন করে শব্দ পুরো উড়ে গেছে, ওর আর মুখ থেকে শব্দ বেরোচ্ছে না, ওর নেশা টেশা গায়েব। কিন্তু ওর ভ্যানের পেছনে সেই মহিলা কণ্ঠ ঠিক এরকম করে নাকে নাকে একটা শব্দ করছে। ও যে চাষি ভাই আসছিল, বলছে কোনো রকমে ভ্যান ছেড়ে ও ওখান থেকে নেবে, ভ্যান ওরকমই ফেলে দিয়ে ওর পেছনে তাকাইনি, ও ছুটতে ছুটতে পালিয়েছে, কারণ ও তো জানে আগা গোড়া ওই রাস্তা খারাপ, ও ওখানে গেছে ওর মদের নেশায়, ওখান থেকে পালিয়ে এসছে। এবার যখন গ্রামের লোককে নিয়ে, রাতের বেলা তো আর কেউ যায়নি, সকালবেলা যখন গেছে ভ্যান আনতে, এবার জানে ভ্যান ওখান থেকে কেউ নেবে না, কেন ওই রাস্তায় কেউ চলেও না। সকালে যখন ভ্যান আনতে গেছে, কেউ ওই রাস্তায় সকালবেলাও যাবে না, জোর করে যখন নিয়ে গেছে, তখন সবাই ভ্যান খুঁজে পায় না, কোথায় ভ্যান, ভ্যান নেই। তখন সবাই বলছে তাহলে মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। এবার অনেকে বলছে না না, এই রাস্তায় গ্রামে তখন ওই সময় হাতে গুনে যতগুলো বাড়ি, অতগুলো বাড়িতে গিয়ে গিয়ে দেখতে পারবে, মানে এত সংখ্যায় কম মানুষ থাকতো ওই সময়। তখন বলছে যে
চল সবার বাড়ি গিয়ে খুঁজবো, সবার বাড়ি গিয়ে সবাইকে জিজ্ঞেস করে, বলে না না আমরা তো ওই রাস্তায় কেউ যাই না। বাবা মাথা খারাপ, ওই রাস্তায় যাব সবাই বলে। লাস্টে ভ্যান কোথায় গেল না, ওই পাশে তোমরা দেখতে পারবে ফুটেজে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে ভ্যান ডুবেছিল। এবার কিভাবে ডুবেছিল ভাবো, ভ্যানটা যেই দিক থেকে গড়িয়ে পড়েছে, ভ্যান হলে গেলে জলে ডুবলে কিরকম ডুববে, পুরো ডুবে যাবে। ভ্যানটা ডুবেছে, যেটা পেছন দিক ভারী সেটা নিচে চলে গেছে, আর ভ্যানের মাথাটা উপরে উঠে রয়েছে এক সাইড দিয়ে, কচুরি পানা হয়ে গেছে। ওখানে তো আর রক্ষণাবেক্ষণ হয় না কিছুই, তো ওখান থেকে ভ্যানটাকে টেনে পরে তোলা হয়। ভ্যান কিন্তু ওখানে ছিল, ভ্যান চলে গেছিল। এরকমই পরবর্তীকালে আমাদের দাদাভাই বলেন, এটা তো যখন বলি তখন আমার বাবা জন্ম হননি, অনেক আগের কথা। এরকম অনেক অনেক ঘটনা আছে। আর এবার ঘটনা হচ্ছে, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে, এই 2-3 বছর আগে। আমাদের দাদাভাই বলেন অনেক বাইকওয়ালা ওখান থেকে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেট, মারা গেছে। কোনো রিজন নেই, রাস্তার মাঝখানে মারা গেছে। যদি কোনো গাড়ির সাথে বা ধাক্কা খেত, বা ধরো ওখানে বড় বড় দুপাশে গাছ রয়েছে অনেক, ফুটেজে দেখবে, তো সেই গাছের সাথে যদি ধাক্কা খেতে হতো, কিচ্ছু না, রাস্তার মধ্যে যেখানে বাইক সেখানেই বাইকওয়ালা পড়ে মারা গেছে। এবার কি দেখেছে, কি ব্যাপার কেউ জানে না। যাই হোক, এবার বলি, প্রায় 3-3.5 বছর আগে দাদাভাই বলেন একটা ঘটনা ঘটে। এই ঘটনাটা আমি মানে পুরো সাক্ষী। সেইটা হচ্ছে, বলছে আমাদের গ্রামে একটি মেয়ের বিয়ে। এবার বরযাত্রী আসবে আমাদের গ্রামে, আমাদেরও নেমন্তন্ন। আর আমাদের গ্রামে খুব ভাব আছে সবার সাথে, মানে একজনের বাড়িতে যদি পুজো হয়, শ্রাদ্ধ হয়, বিয়ে হোক, যাই হোক না কেন, আমাদের গ্রামের সবাইকে, মোটামুটি পুরনো বাড়িগুলো যে আছে অনেক বছরের, সবাইকে নেমন্তন্ন করা হয়। আমাদের দাদাভাই বলেন এইরকমই একটি 3-3.5 বছর আগে একটি গ্রামের মেয়ের বিয়ে ঠিক হয় একটি শহরের ছেলের সাথে। শহরের ছেলেরা বরযাত্রী, ওরা আসে সন্ধ্যাবেলা। ওদেরকে ওই রাস্তাটার কথা বলে দেওয়া হয়নি, কারণ কি বলবে, একটা জায়গায় বিয়ে হচ্ছে। আর সব থেকে বড় কথা, শহরের মানুষরা যদি শোনে বলবে, বাবা কিরকম জায়গার মেয়ে আছে এরকম গ্রামে, ওখানে নাকি ভূতের রাস্তা আছে, যেখানে নাকি ভূত দেখা যায়। এবার সবাই তো এইসব মানেন, একটা হাস্যকর হবে, সেই কারণে বলিনি। ঠিক আছে, মেয়ের বাড়ি থেকে কেউ বলেনি। দাদাভাই বলেন আমাদের গ্রামের সবাই যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বলেছিল যে ছেলের বাড়িতে একবার বলে দাও যে ওই রাস্তা দিয়ে যেন গাড়িটা না নিয়ে আসে, হতে পারে কিছু একটা হলো, বা ওই রাস্তা দিয়েই এলো, ওই রাস্তা দিয়ে যদিও আসার কথা না, ওনাদের পথ নির্দেশ দেওয়া হয়েছে, তবু একটা মনে তো কৌতূহল থাকে, যদি বাস ভুলে চলে যায়, হতেই পারে। তো সবাই বলল যে মেয়ের বাড়ি থেকে, অনেকে আবার বলল না না ও বলার দরকার নেই, কি দরকার, পাকা সম্বন্ধ হয়ে গেছে, বিয়ের ডেট পড়ে গেছে, এইসব ভূত এইসব শহরের মানুষরা ওরা মানে না, এসব বললে পরে ওরা হাস্যকর ভাববে, আর আমাদেরকে পুরো গোমূর্খ ভাববে, গ্রামের ভূত, এমনি শহরের মানুষরা গ্রামের ভূত বলে, তো বলার দরকার নেই। তো এই কারণে দাদাভাই বলছেন যাদের মেয়ের বিয়ে ছিল তাদের বাড়ি থেকে বলেনি। আমাদের নেমন্তন্ন, আমরা গেছি, হঠাৎ শুনলাম ছেলের গাড়ি, আমাদের যে এখানে রেল গেট রয়েছে এত দূর পর্যন্ত ছেলের বাস, ঠিক আছে, বরযাত্রী বোঝাই করা বাস দেখা গেছে। তারপর সেই বাসটা রেলগেট পার হওয়ার পর, আর আমাদের মানে যে মেয়ের বিয়ে হচ্ছে পাড়ায়, ওদের বাড়িতে বরযাত্রীর বাস আসেনি। যেখানে রেলগেট পার হলে মোটামুটি 40-45 মিনিটের মধ্যে আমাদের গ্রামে ঢুকে যাবার কথা, সেখানে প্রায় 1.25 ঘন্টা হচ্ছে, বাস আসেনি। এবার ফোন করছে সবাই যে ফোন করো, বাসে যারা আছে ফোন করো, কারোর ফোনের নাকি মানে রিংই হচ্ছে না কারোর ফোনে। এবার সবাই বলছে বাবা, যাদের সাথে যাদের সম্পর্ক আছে, ছেলের বাড়ি থেকে বলছে যে আমাদের তো এরকম বাস এসে গেছে, আমাদের রেলগেটের ওপারে ফোন করেছে, বাস এসে গেছে, কিন্তু সেই বাসের কোনো হদিশ নেই। বাসে এতগুলো লোক, 60-70 জন লোক, টাটা সুমো সেগুলো আগে চলে এসেছে ছেলের সাথে, বলছে এইদিকে
যে বাসটা 60-70 জনকে নিয়ে আসছে, সেই বাসের কোনো হদিস নেই। একজনের কি নাম্বার লাগছে না, এটা হতে পারে? তখন ওই মেয়ের বাড়ির আমাদের দাদাভাই বলছেন, আমরা সবাই কিন্তু তখন স্থির হয়ে গেছি যে বাস ওই রাস্তায় চলে গেছে। হ্যাঁ, যেটা ভয় ছিল সেটাই হয়েছে। বাস ওখানে ওখানে না অদ্ভুত অদ্ভুত যেন ম্যাজিক হয়। ওখানে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়, ওখানে নানা রকম মানুষ অনেক কিছু দেখে ওখানে। যাই হোক, এইবার কি করবে তখন? মেয়ের বাড়ি থেকে তো গ্রামের লোক ওই রাস্তায় কেউ যাবে না, কারণ সবাই ওই রাস্তাকে একটু এড়িয়ে চলে। যাই হোক, এবার এখানে তো একটা সম্মানের ব্যাপার, মেয়ের বিয়ে, শ্বশুর বাড়ির ব্যাপার, কি করবে? মেয়ের যিনি বাবা, দাদাভাই বলেন মেয়ের যিনি বাবা, আমার বাবাকে তখন বলল যে ভাই, আমার সাথে একটু চলো না। তখন আমাদের দাদাভাই বলছে আমি ওখানে উপস্থিত। তো আমাকে বাবা বলল যে আমার খুব ভয় লাগছে, তুই আমার সাথে যাবি? তা আমি বললাম হ্যাঁ যাব। আমি আবার আমার পাড়ার, ওদেরও নেমন্তন্ন ছিল, আমারই সমবয়সী, ওখানে আমি সবাইকে আবার এক জায়গায় করলাম। এক জায়গায় করে আমি ওদেরকে নিয়ে, আর আমার বাবা, মেয়ের মানে বাবা, কাকা, জ্যাঠা, গ্রামের আরও যারা মোড়ল থাকে সবাই গেলাম। গিয়ে দেখলাম বাস ওখানে আটকে আছে। আমরা বললাম এখানে বাস আটকে কেন? তখন বলল এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আমরা বুঝতে পারলাম না, হঠাৎ করে মানে রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা মেয়ের ডেড বডি রাস্তার মধ্যে এসে পড়ে। হঠাৎ করে মনে হলো গাছ থেকে বা উপর থেকে পড়লো। বাস খুব জোরে ব্রেক চেপেছে, ব্রেক চাপতে বাস আর স্টার্ট নিচ্ছে না, ওখানে আটকে গেছে। একটা মেয়ের ডেড বডি হঠাৎ করে বাসের সামনে রাস্তায় এসে পড়ে। আর তখন আনুমানিক ওই 7টা 7:30 বাজে। যে একটা হেডলাইট থাকে, তো বাসের যে সামনের একটা হেডলাইট থাকে, ওই লাইটে দেখে মেয়েটা এরকম ভাবে পড়েছে। বাসের তো ব্রেকটা নষ্ট হয়ে যায়, বাস আর কোনো মতে চালাতে পারছে না। কিন্তু সব থেকে বড় কথা, যখন আমরা যাই, দাদাভাই বলেন বাসের যিনি চালক উনি বলছেন যে দাদা আপনাদের হাত জোড় করছি দাদা, এখানে কি রহস্য আমাদেরকে বলুন, কি রহস্য? আমরা গাড়ি চালাই, আমরা এগুলো জানি, আপনারা কিছু লোকাবেন না। তখন সবাই গ্রামের বলছে যে না না, এরকম কোনো ব্যাপার না, তোমরা কেন এই রাস্তা দিয়ে এসছো, তোমাদের চোখের ভুল বা কিছু, এরকম সবাই বলছে। কিন্তু আমরা সবাই জানি, গ্রামের লোক সবাই জানে, কিন্তু ওখানে বলছে কারণ বিয়েটা হয়ে যাক সম্পূর্ণ, তারপরে নয় বলবে। যাই হোক, এবার গ্রামের লোক বলছে কোথায়, যদি কোনো মেয়ের ডেড বডি পড়ে উপর থেকে, কোথা দিয়ে পড়বে? আকাশ দিয়ে পড়বে, আর কোনো তো বডি নেই। কিন্তু বলছে বাসের মধ্যে অনেক যাত্রী ছিল, যারা মিউজিক চলছিল, নাচ করতে করতে আসছিল, যে চালক ছিল, ওই ডেড বডি কিন্তু একটা মেয়ের রাস্তায় পড়তে সবাই দেখেছে। বলছে লাল রঙের পুরো রক্তে মাখা একটা ডেড বডি, একটা মেয়ের, ঠিক এক সাইড হয়ে ভাঁজ হয়ে পা ভেঙে, যেরকম আমরা ঘুমাই না এক সাইড হয়ে পুজো হয়ে, ওরকম ভাবে ডেড বডিটা পড়েছিল। এটা অনেকে বাসে বলেছে। কিন্তু যাই হোক, যাবার পর তারপরে রাতের বেলা হই হই করে বাস ঠেলে, ওখানে কোনো মানে যারা মেকানিক হয় না, তারা ওখানে বাস ঠিক করতে যাবে না। ওই গ্রামের লোকরা, আমাদের দাদা ভাই বলেন বিশ্বাস করবেন না, আমরা বাস ওখান থেকে, আরও বাসের যারা যাত্রী ছিল ছেলেরা, সবাই ওই রাস্তাটা কোনো রকম অতিক্রম করেছি ঠেলে ঠেলে ঠেলে। গ্রামের যখন মুখে আসলাম, চারমাথার মোড়, ওই রাস্তা পার হলো, তারপর ওই বাস নিজে থেকে স্টার্ট দিল, তারপর বিয়েবাড়ি অ্যাটেন্ড করলো। তো বুঝতে পারলে এখনো আমাদের আশেপাশেও এরকম আছে হন্টেড রোড। এর জন্য দিল্লি, বম্বে, মুম্বাই, কলকাতাতেও আছে, যদিও যেতে হবে না, খুব কাছাকাছি আছে, কিন্তু জায়গাটির নাম আমি বলতে পারবো না। এটা পার্সোনালিও কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কারণ দাদাভাই আমাকে বলেননি। আচ্ছা, এবার তোমরা যাও ফুটেজটা দেখে এসো, তারপর তোমাদের কমেন্টে আমি নামগুলো বলে ঘটনাটা শেষ করব। যাও। তো চলো আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, তোমাদের নামগুলো বলে দিই। সোমা দাস পরিবার থেকে, তারপরে বাবু সোনা আমাদের কমেন্ট করে, তারপরে শাশ্বতী, তারপরে হচ্ছে মিতা দত্ত দিদি ভাই পরপর দুটো কমেন্ট করে। আচ্ছা,
দিদি তুমি কলকাতার কোথায় থাকো প্লিজ বলো প্লিজ। দিদি আমি তোমার অনেক বড় ফ্যান। আচ্ছা মিতা, তুমি আমাকে ইনস্টাতে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে। আচ্ছা তারপরে মিতা বলেছে দিদি তুমি খুব সুন্দর দেখতে। ও মাই গড। আচ্ছা, আজকের ঘটনাটা খুব ভালো ছিল। আচ্ছা মিতা, তুমি আমার সাথে অবশ্যই যদি যোগাযোগ করতে চাও তুমি আমাকে ইনস্টাতে ডিএম করো, আমি তোমার সাথে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, শারিনা উদ্দিন কমেন্ট করেছো, এস দেব রয়, তারপর গৌতম রয়, তারপর টুম্পা মণ্ডল, তারপর উমা ঘোষ, তারপর রীতা ঘোষ, তারপরে রীতা ঘোষ পরপর আমাকে 3খানা কমেন্ট করেছো। মাহি রয় কমেন্ট করেছো, তারপরে তারপর কমেন্ট করেছো নিষ্ঠারিণী চক্রবর্তী, নামটা কিন্তু দারুণ। আচ্ছা, পারমিতা সাহা, তারপরে কমেন্ট করেছো পরপর পারমিতা সাহা 2টো কমেন্ট করেছো। সোমা চৌধুরী, সঙ্গীতা দি, তারপরে হচ্ছে আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপরে আমাদের কৃষ্ণা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছো, কৃষ্ণা মুখার্জি। আচ্ছা, তুমি সাবধানে থেকো, ডাক্তার দেখাও। আমি ডক্টর দেখাচ্ছি, কালকে আবারও ডক্টর দেখাবো, কিছু রিপোর্টও করব, কারণ আমার থাইরয়েড আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ, বুঝতে পারবে না। আমি বলি না, বারবার বলেছি না, আমাকে দেখে শরীর খারাপ কেউ বুঝতে পারে না, আমি বললেও কেউ বোঝে না, কারণ আমি না ওই শুয়ে বসে থাকতে পারি না, আর আমাকে যেন শরীর খারাপ হলে আরো বেশি দেখতে ভালো লাগে। আচ্ছা, কৃষ্ণা মুখার্জি দিদিভাই অনেকগুলো পরপর পরপর আমাকে কমেন্ট করেছো, বলেছো হোয়াটসঅ্যাপে আমি অ্যাড করেছি তোমায়, তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, কোনো অসুবিধা নেই, তুমি শুধু একবার বলে দিও নামটা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে অন হতে পারছি না, আমি জানি অনেকেই আমাকে ডিএম করেছো, আমার অনেক কাউকে ফোন করাও বাকি আছে। আসলে আমার শরীর অতিরিক্ত খারাপ, একটুখানি সময় 25-30 মিনিটে বুঝতে পারবে না যে সারাদিন কিভাবে চলছে। যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি আগের মতো চনমনে তোমাদের শোনা হয়ে যাই। আচ্ছা, তারপরে দীপা বলেছো মেরি খ্রিসমাস। হ্যাঁ, সবাইকে মেরি খ্রিসমাস আমার তরফ থেকে। আচ্ছা, তারপর হচ্ছে বাপলি মল্লিক কমেন্ট করেছো, মঞ্জুষা নন্দী, পিঙ্কি খাতুন, সোনালি পল, তারপর পূজা ইয়াদব কমেন্ট করেছো, তারপরে শ্রেয়া কমেন্ট করেছো। আচ্ছা, শ্রেয়া খুব ভালো একটা কমেন্ট করেছে, বলেছেন বিশ্বাস করবেন না দিদিভাই, আমার বাড়ির সামনে কাল রাতে বিড়াল কাঁদছিল, আর আজকে একটা ডেড বডি আচ্ছা গাড়িতে করে আসলো পাড়ায়। আচ্ছা, জমিদার কাকুর বেঁচে নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিড়াল কান্না, কুকুর কান্না, এগুলো অনেক গুরুত্ব আছে, এগুলোর অনেক মিনিং আছে। বিড়ালের কান্না, কুকুরের কান্না, আমরা তো হই হই করে তাড়িয়ে দিই, কিন্তু ওরা আমাদের কিছু বুঝাতে চায়। স্বপ্না হালদার দিদিভাই, চুমকি বিশ্বাস, সেম টু ইউ চুমকি। আচ্ছা, তারপরে গেমার শুভ। আচ্ছা, আমাদের বর্ষা সরকার, বনু আমাকে কমেন্ট করেছো। বনু তো মাই গড, দেখো কত রেট হার দিয়েছে। বনুর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি, আর বনু আমাকে ভালোবেসে আরেকটি ঘটনা তার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া পাঠিয়েছে, সেটাও আমি তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করব, এখানে বলে দিলাম কিন্তু। বর্ষা, সুমনা ভট্টাচার্য কমেন্ট করেছো, তারপর পিন্টু ঘোষ দাদাভাই, মৌয়া ঘোষ, শুভঙ্কর ঘোড়ই। আচ্ছা, নিদেশ বিশ্বাস কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, পাশে থেকো। দেবস্মিতা চক্রবর্তী বলেছো ঠান্ডা লাগছে। সত্যি কথা বলতে আমার ঠান্ডা লেগেছে, শরীর এত খারাপ কিন্তু আমার ঠান্ডা লাগছে না, আমার সকাল থেকে অতিরিক্ত গরম লাগছে। আমি বুঝতে পারছি না থাইরয়েড কি প্রচুর বেড়েছে, এই জন্য কি আমার মুখ টুক ফুলে গেছে, আমি বুঝতে পারছি না। আমি রিপোর্ট করছি, কালকে থাইরয়েডের রিপোর্টটা হবে, কালকে ডক্টরও দেখাবো। কালকেও ডক্টর আমি দেখিয়েছি, মানে 25 ডিসেম্বর। আমার কালকের দিনটা খুব খারাপ গেছে। প্রত্যেক বছর প্রিন্সকে নিয়ে আমি এদিকে ওদিকে যাই, আমাদের এখানে তো অনেক চার্জ আছে, হ্যাঁ, তো চার্জে যাই, কিন্তু বিশ্বাস করো এবার আমি কি বলবো, ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিলাম। রিমলি বিশ্বাস, রিমলি বিশ্বাস পরপর 2টো কমেন্ট করেছো। পিঙ্কি সাহা, রিনা সিনহা, পিউ মুখার্জি, সুজাতা দাস, তারপরে আমাদের কমেন্ট করেছো প্রীতি দেবনাথ, বলেছো আই লাভ ইউ দিদি ভাই, লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপর নিহা মাইতি কমেন্ট করেছো, তানিয়া আচারিয়া। তানিয়া কিন্তু আমাদের বলেছে, ও আমাকে জানিয়েছিল ইনস্টাতে যে ও তারা মায়ের কাছে গেছে, তারাপীঠ। আচ্ছা তানিয়া, যদি শোনো তোমায় বলছি, তারা মায়ের কাছে তো যেতে পারছি না, যাবো যাবো করছি,
জানি না মা ডাকছেন না, তুমি কিন্তু অবশ্যই আমার জন্য একটু প্রার্থনা করে এসো, আর দেখা হলে আমাকে একটু প্রসাদ দিও। আচ্ছা, তারপর কমেন্ট করেছো মাই সিম্পল ভিলেজ লাইফ। আচ্ছা, ও ও মনে ডিপিটা চেঞ্জ করেছে। হ্যাঁ, মাই সিম্পল ভিলেজ লাইফ। অদিতি, অদিতি আমাদের কি কমেন্ট করেছো? অদিতি কিন্তু একটা বড় কমেন্ট করেছে, বাট কমেন্টটা আমি মিস করে গেলাম। হ্যাঁ, পেয়েছি। আগের দিন একটু কাজের জন্য ভিডিওটা দেখতে পাইনি, তবে আজ দেখছি, কিন্তু অনেকক্ষণ পর কমেন্ট করছি, কিন্তু আজকের ঘটনাটার সাথে সাথে দেখছি আর কমেন্টও করছি। আগের দিনের মতো ভুল করিনি। আমি ঠিকই করে নিয়েছিলাম। আজ যত কাজ থাকুক আর যতই ভয় আচ্ছা করুক, তবুও মনে সাহস নিয়ে আর সব কাজ ফেলে ঘটনাটা শুনবো আর দিকে কমেন্ট করব, তাতে যাই হয়ে যাক না কেন। ওরে বাবা, বনু তোমার জন্য স্পেশাল একটা আমি হামু দিয়ে দিলাম। এত মনে জোর নিয়ে বেচারি কাজ ফেলে, সব ফেলে দেখো অবস্থা। না না, কাজ করে নিশ্চিন্তে ঘটনা শুনবে, ঘটনা তো থেকেই যাবে। সাবস্ক্রাইব যদি চ্যানেল করা থাকে, যখন খুশি দেখবে, অসুবিধা নেই। বাবা গো, আগলি। আচ্ছা, প্রদীপ দাস বলেছো মেরি ক্রিসমাস দিদি ভাই। হ্যাঁ, তোমাকেও। আচ্ছা, তারপর আব্দুল হক ভাই আমাদের কমেন্ট করেছো, রূপা দে কমেন্ট করেছো, গার্গী সুর। তারপরে আবারও প্রদীপ দাস দাদা ভাই, বনানী কর্মকার দিদি ভাই কমেন্ট করেছো। আচ্ছা, সৌমিক সরকার আমাদের কমেন্ট করেছো, সুদীপ্ত ব্যানার্জি কমেন্ট করেছো, সন্তুর দুনিয়া বোন কমেন্ট করেছে, টুম্পা বিশ্বাস খুব ভালো লাগলো, ঝর্ণা গোস্বামী, কিষাণু মান্না তারপর কমেন্ট করেছো, নিহা মাইতি খুব ভালো লাগে, সত্যি বলছি। আর আমি যদি কমেন্টগুলো বসে বসে পুরো পড়তে পারতাম না, আমার মনটা জুড়িয়ে যেত, কারণ আমার ভালো লাগে। আমি তোমাদের কমেন্ট সব পড়ি, কিন্তু সব পড়ি। এখন তো তোমাদের সামনে বসে বলছি, আমি রাতের বেলা সব কমেন্ট পড়ি, যে কে কে কি কি কমেন্ট করেছো। যাই হোক, আজকে সবার মোটামুটি কমেন্টগুলো আমি নাম বললাম। সবাই খুব ভালো থেকো, আর ঠাকুরের কাছে সত্যি আমার জন্য তোমরা প্রার্থনা করো, যাতে, আমি বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি ডাক্তার বলছে যে ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডা লাগলে তো কাশি হবে বা কিছু। হ্যাঁ, গলার ভয়েসটা একটু ভারী হয়ে গেছে, শরীরটা ভার হয়ে রয়েছে, এমনি কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু ভিতর থেকে একটা কষ্ট হচ্ছে আমার। আমি তোমাদের সামনে যে ঘটনাটা প্রেজেন্টেশন করছি, আমার কিন্তু ভিতর থেকে কথা বলতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাথা গাল ঠাল এগুলো না ফুলে যাচ্ছে। যাই হোক, অসুবিধা নেই, আমি ঠিক করে নেবো। তোমরা শুধু ভগবানের কাছে একটু প্রার্থনা করো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, সবাইকে লাভ ইউ অল। আজকের মতো টাটা, গুড নাইট। প্রত্যেক দিন ঘটনা আসবে, যতই আমার কষ্ট হোক না কেন, সাথে থেকো।